জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি? তো আমি বললাম যে সে বলল যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। তো আমি বলছি, "না, I think you should stay in the army, আর্মিতে থাকো।" কয়, "না, আমি একটু মনে হয় থাকবো না।" অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই। সে চলে আসছে। সে তখন হয়তো আর্মি র‍্যাংক ছিল কিনা জানি না। সে বিভিন্ন আকাম-কুকামে জড়িত পড়ছে। শুনছি ব্যাংক ডাকাতি, ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানেও নাকি সে ছিল, কিন্তু এগুলো ডিটেইল আমি কিছু জানি না। এটা অবশ্য শোনা কথা আমার। এবং কামালের মানে সংপৃক্ততা কতটুকু সেটাও আমি সঠিক নিজে বলতে পারবো না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে অনেক কিছু করছে এগুলো আসলে। তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না। তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসছে তার মধ্যে। কিন্তু ডিটেইল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা গেছে। সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন। এটাই। তো আরেকটা জিনিস হলো ওই যে শেখ মুজিবের আমলে যে জগলুল হোসেন তো সংক্ষেপে বলেছে ওই সময় কি করছে, কিন্তু ওই সময় যারা জীবিত ছিল, তোমরা তো অনেক ইয়াঙ্গার জেনারেশন আজকালকার দিনে যারা আছে তারা অনেকেই মুজিবের আমলটা দেখে নাই। কিন্তু মুজিবের আমলে সেই সময় যে কি ছিল, মুজিবের এগেইনস্টে কেউ কথা বলতে পারতো না, আওয়ামী লীগের এগেইনস্টে কেউ কথা বলতে পারতো না। কথা বললেই জেলে অথবা মৃত্যু। আর মুজিবের অনেক সাঙ্গ বাহিনী, অনেক মানে মুজিব বাহিনী ছিল, ছাত্র লীগ, আওয়ামী লীগের, যুবলীগ, এরা তো চতুর্দিকে ছড়ানো বড়ানো আছে। তারপর লুঠতরা চতুর্দিকে হলো, দেশে একটা মানে মহামারী ফ্যামিন শুরু হলো। এবং ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহর দেওয়া, এটা তো আমাদের করার কিছু না। কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে। প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে এই মানে দুর্দিনে 74-75-এ, কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং জানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয়ী অমর্ত্য ইনিই বলছে এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে। মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট। খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলা লোকের কাছে যায়নি। জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিনে ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সে বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জন হতে পারে, কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না, মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার, ভিতরে এই জন্য ঘরের ভিতরে থাকতো। তো এই পরিস্থিতি তখন ছিল দেশের। অথচ মুজিবের বাসায় খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়। মানে জুলাই মাসে 15ই আগস্টের 1 মাস আগে। এক্স্যাক্টলি 15ই আগস্টের 1 মাস আগে মানে রাজকীয় স্টাইলে একেবারে ভুড়ি ভোজ করে ওখানে মানে যেখানে পথে ঘাটে লোক মারা যাচ্ছে। তারপরে আমার এখনো মনে আছে মুজিবের 75-এ তার জন্মদিন পালন করে, ওটা কি জুনে না জানি কবে। আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই। বৃষ্টির দিন, মুজিব তার দোতলাতে দাঁড়ায় আছে আর প্রসেশন দাঁড়াইতেছে। একেবারে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মহিলা টহিলা লোকজনের জামা কাপড় বিথিকিচ্ছা চেহারা। আর আমাদের ক্যামেরাম্যানরা এমন বেরসিক ওই ফোকাস করে, ওসব মহিলাদের উপরে ফোকাস করে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। এরকম মানে রাজার মতো অবস্থা। অথচ পথে ঘাটে লোক খেতে পেত না, মারা পড়তো। এবং লোকে এগুলা যারা তখন বেঁচে ছিল তারা দেখেছে। এবং মানে আবর্জনার স্তূপের মধ্যে, লোকের মধ্যে এবং কুকুর বিড়ালের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হইতো। এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এটা কোনো আমার বানানো কাহিনী, আমি কোনো কল্প কাহিনী বলতেছি না। তখনকার দিনের খবরের কাগজ যদি তুমি খোলো, এগুলো তুমি দেখতে পারো। আমি একটু দেখাতে চাইতো লোকজনকে।
স্যার আমাদের আর আ ২ টা প্রশ্ন আপনার কাছে আচ্ছা, জানার আছে। আচ্ছা বলো। সেটা হচ্ছে ভারতের এই যে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় হলো সেখানে অ্যা ভারত এবং till now আপনার লাস্ট যে আপনার 16 ডিসেম্বর গেল সেখানেও কিন্তু নরেন্দ্র মোদি তার ফেসবুক এবং টুইটারে টুইট করেছে যে এটা তাদের বিজয়। পাকিস্তানের সাথে তাদের ভারত-পাকিস্তান ওয়ার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে এটা বলেছে। আমরা সেই সময়ের সেই ছবিগুলোতেও দেখেছি আমাদের বাংলাদেশের কেউ ছিল না। মানে আপনাদের কাউকে রাখা হয় নাই কেন? এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয়। যুদ্ধ শেষের পরে 16th ডিসেম্বরের পরে আমি সিলেটে আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে আমরা ওখানে আমার টু ফিল্ড ওখানে আমরা সংগঠিত করি, ওখানে থাকি। হুম, একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম, যেতে একটা স্কুলের প্রাঙ্গণে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিসার ওগুলা দেখাশোনা করতেছে, হিসাব কিতাব করতেছে। আমার কাছে একটু খারাপ লাগলো। আমি যাইয়া ওখানে ইনচার্জে ছিলেন একজন কর্নেল বাঙালি। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, "স্যার হোয়াট ইস হ্যাপেনিং?" আমি স্টক টেকিং করতেছি। উনি জবাব দিলেন যে, "স্টক টেকিং করতেছি।" আমি বলছি, "কেন? এগুলো তো আমাদের করা উচিত।" উনি ১ম তো আমার এই কেন শব্দ শুনে একটু ঘাবড়ায় গেলেন যে, "এই ছোকরা ক্যাপ্টেন এসে আমাকে প্রশ্ন করার কে?" তো তখন আমি আরো বললাম যে, "এগুলো আমাদের প্রাপ্য, আমাদের আর্মি হবে, আর এগুলো তো আমাদের নিতে হবে।" তো উনি বললেন যে, "দেখো তোমাদের আর্মির দরকার নাই। কারণ আমরা আছি। আমরা তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের অস্ত্র-টস্ত্র দরকার হলে আমরা তোমাদেরকে দেব।" তো তখন আমি বললাম যে, "দেখেন যুদ্ধের সময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ। কিন্তু আমরা এখন একটা স্বাধীন দেশ। আমাদের আলাদা আ মিলিটারি হবে, আর্মি হবে। আমাদের এসব অস্ত্র দরকার। আর এগুলা যেহেতু পাকিস্তানের অংশ হিসেবে এগুলো আমাদের প্রাপ্য। এগুলো আমরা নিতে পারি।" সে আমার উত্তর পছন্দ করে নাই। একটু ভ্রু কুঁচকিয়ে অনেকক্ষণ বলল যে, "দেখো এটা পলিটিক্স এর ব্যাপার। লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অ্যাবাউট ইট। আমি আমার কাজ করতেছি। আমার কাজ আমাকে করতে দাও।" এই বলে আমাকে কত একটা ধমকের সুরে দিয়ে আফটার অল হি ইস এ ফুল কর্নেল বাঙালি। আর আমি একজন ছোটখাটো ক্যাপ্টেন। আমাকে দিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন। এর প্রেক্ষিতে আমি একটা বলতে চাই, এটা ডালিমও উল্লেখ করেছে তার ওই যে ৭ দফা চুক্তি, যেটা মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে করেছে। এটা শুরু হয়েছিল জুলাই মাসে। তারপরে মনে হয় আল্টিমেটলি সাইন হয় অক্টোবরে না কখন। এই ৭ দফা চুক্তি আমার কাছে এখানে আছে। ৭ দফা আমার এই বইতে ৭ দফা চুক্তি লেখা আছে। সেই ৭ দফা চুক্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না। হুম, হুম। একটা আধা সামরিক বাহিনী থাকবে রক্ষী বাহিনীর মতো, যেটা ইন্ডিয়া ট্রেন করবে, লিড অর্গানাইজ করবে। করবে, তারা তাদের হুকুম মতে চলবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অনুকূলে তা যেতে হবে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে। এরকম মানে ৭ টা চুক্তি আছে। এগুলা মোদ্দা কয়েকটা চুক্তি। এগুলা হেরফের বিভিন্ন ভাবে এগুলা করা হয়েছে। কারণ এগুলা কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই। এটার একটা হলো অলি আহাদের বইতে একটা ভার্সন আছে, যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি। আরেকটা ভার্সন আছে আ ডক্টর কালীনাথ বৈদ্য। তার বইতেও একটা আছে। একটু হেরফের আছে, কিন্তু যেহেতু এটা কোন জনসম্মুখে আনা হয় নাই, এজন্য কিছুটা শব্দের হেরফের আছে, এটা বলা হয়েছে। সেটা as I said আমার এই বইতে এটা আমি লক্ষ্য করেছি, বইয়ের শেষ দিকে আছে। এই ৭ দফাটা পরে আবার মুজিব এবং ইন্দিরার মাধ্যমে মার্চ মাসে 72 মার্চ ঢাকায় ১২ দফাতে রূপান্তরিত করে। মানে ৭ দফারই এক্সপানশন এ ১২ দফা করা হয় ২৫ বছরের চুক্তি। একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি। এটা নিয়ে আমি আরেকটা একটু কথা বলতে চাই। এই ২৫ বছরের দাসত্ব চুক্তি সরি, একটা কথা বলতে আরেকটাতে চলে যাই। 1972 র অগাস্ট মাসে ২০ এ অগাস্ট লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তখন সে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে না বেশি জানি না। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন একটা আর্টিকেল লিখছিলেন মানে ছোট্ট হলিডের ১ম পেজে উঠেছে, হিডেন প্রাইড অফ দ্য ফ্রিডম ফাইটার্স। ২০ আগস্ট 1972 সেটাতে এই ২৫ এর গোলামী চুক্তির ব্যাপারে সেটা লিখেছেন যে বাংলা মানে তার কথায় হলো যে বাংলাদেশকে
ভারতের কাছে বন্দি করে রাখা হয়েছে। এখন যেই ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে তাদের পথে ঘাটে দেখা যায় যে তারা ডিমোরালাইজড। যেই স্পিরিট নিয়ে যুদ্ধ করেছে সেই স্পিরিট তাদের কাছে নাই কেন? যাই হোক, এসে আরো কিছু লেগেছে। এটা তো আওয়ামী লীগের কাছে সরকারের একটা মানে বোমা। শেখ মুজিব যখন দেশে নাই, সে তার একটা পেটের অপারেশন করতে মানে রাশিয়াতে আছে, কিন্তু খবর তার কাছে পৌঁছে গেছে। তখন উনি বলেছেন যে আমি ফেরত আসি, দেখি এটা কিছু বিহেতে করবো। শেখ মুজিব ফেরত আসার পরে সফিউল্লাহকে ডাকলেন, জিয়াউদ্দিনকে ডাকলেন মাপ চাইতে এবং তাদের এটা উইথড্র করতে। সফিউল্লাহ তো নিজে থরথর করে কাঁপতেছে, কিছু বলার কিছু নাই, কিন্তু জিয়াউদ্দিন ইজ এ প্রাউড সোলজার, প্রাউড ম্যান। সে কিছুক্ষণ পরে বাইরে টাইরে যায়, এসে বলছে আমি একটু চিন্তা করি, বাইরে ফেরত এসে যায়। সে সোজা করো, সরি স্যার, আমি যা বলেছি আমি অন্যায় কিছু বলিনি, আমি কোনো মাপ চাইতে পারবো না, এই বলে সে মাপ চলে আসছে। and he was dismissed. মজার কথা হলো ওই দিন জুলাই মানে অগাস্টের 20 তারিখে আমারও একটা আর্টিকেল দৈনিক বাংলাতে প্রকাশ হয়। আমার পাকিস্তান থেকে আমি কিভাবে পালায় আসছি সেই কাহিনীটা দৈনিক বাংলার মানে প্রকাশ হয়। এই দুইটা আর্টিকেল মিডিয়াতে যাওয়ার জন্য জিয়াউদ্দিনকে, তখন সফিউল্লাহ কিন্তু আর্মির মানে সফিউল্লাহ তখন ইয়ে না, আর্মি চিফ না, সে তখন ব্রিগেড কমান্ডার। আমাকে এবং জিয়াউদ্দিনকে দুইজনে ডাকা হলো হেডকোয়ার্টারে। আমরা কেন মানে সেনাবাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া এগুলা পেপারে দিলাম। জিয়াউদ্দিন অবভিয়াসলি তার আর্টিকেল সরকারের এগেনস্টে, আমার আর্টিকেল কোনো সরকারের এগেনস্টে না। যেহেতু তার আর্টিকেল সেদিন পাবলিশ হয়েছে, সেদিনই আমারটাও পাবলিশ হয়েছে এবং ধারাবাহিকভাবে 5-6 দিন সেটা আরো পাবলিশ হইতেছিল। তো জিয়াউদ্দিনের সাজা তো আমি বলেছি তার কি হয়েছে, হি হ্যাজ ডিসমিসড। আমাকে মোটামুটি একটা মানে কি জানি বলে তিরস্কার চিঠি দিয়ে বলে চিঠি দিয়ে দেওয়া হলো যে এটা করা ঠিক হয় নাই। তখন আমি কিন্তু বলেছিলাম যে আমি এটা একেবারে যে মানে সেনাবাহিনীর অগসরে করেছি তাই নয়। আমি একজন ডিজিএফআই, তখন একজন বন্ধু ছিল আমার, মেজর নাম ভুলে গেছি, ওনার কাছে আমি একজন বলেছিলাম যে স্যার আমি এরকম একটা লেখা লিখেছি, এটা কি আমি মানে পেপারে দিতে পারি? উনি বললেন যে আমাদের আর্মির বিরুদ্ধে যদি কিছু না থাকে দিতে পারে, কোনো অসুবিধা নাই। ওটা আমি একটা হিসাবে ওটা দিয়ে দিয়েছি। তো আমি ওটা মেনশন করলাম যে আমি তো পারমিশন নিয়েই দিয়েছি। বললো যে মানে ইউ ডোন্ট ওয়ার্ক আন্ডার ডিজিএফআই, ইউ ওয়ার্ক আন্ডার আর্মি। এরকম বলে তারা আমাকে, যাই হোক বড় কিছু সাজা আমাকে দেয় নাই, সেটা হলো দ্যাট ইজ দি এন্ড অফ ইট। এখন কথা বলতে চলে গেলাম অন্যদিকে, যে হাতিয়ার যখন আমি দেখলাম যে এই হাতিয়ার গুলা ইন্ডিয়ান হাতে চলে যাচ্ছে, তখনই আমি ছুটে গেলাম জিয়াউর রহমানের কাছে। তখন জিয়াউর রহমানের হেডকোয়ার্টার ছিল সিলেট রেলওয়ে স্টেশনে, তার হেডকোয়ার্টার ওখানে। আমি ওখানে ছুটে গেলাম, যাই দেখলাম তখন দুপুরবেলা ওনারা একটা বুফে কারে বসে খাওয়া খাচ্ছেন, জিয়াউর রহমান, জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি এবং অন্যান্য অফিসার সহ। আমি ওখানে যায়া সেলিউট করে বললাম যে স্যার, যা আমি যা দেখেছি আমি এগুলো বললাম আর কি, যা দিছে দেখে। তো জিয়াউর রহমান আমার কথা শুনলেন, কেন কোনো রিয়াকশন আমার দেখলাম না। উনি খেতেছিলেন। আমার কাছে একটু ভিতরে ভিতরে মানে একটু রাগই লাগলো যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ওনাকে বললাম, ওনার কোনো রিয়াকশন আমি পেলাম না। তো উনি বললেন যে বসো, খানা খাও। আমি রাগের ছোট বলছি স্যার আমার খিদে নাই, দাঁড়ায় আছে। ওটা যে ওরা অবভিয়াসলি ওনার পছন্দ হয় নাই, ওর বসো। উনি আমাকে হুকুম দিলেন বসো। অবভিয়াসলি বলার সাথে সাথে আমার পাশে ছিল ক্যাপ্টেন পাটোয়ারি, সে আমাকে এলবো দিয়ে ধাক্কা দিয়ে চুপচাপ এ নিয়ে কথা বলছো, বসো, এ নিয়ে কথা বলো না, মানে আমাকে ইশারায় বুঝাই দিল ডোন্ট টক। আমি বসে পড়েছি। বসে পড়ে তো জিয়াউর রহমান একজন সিপাহী একটাকে বললো যে সাহেবের জন্য খানা আনো। বাংলায় বললো খানা আনো, খানা আসলো। তো খেতে খেতে কিছুক্ষণ পরে মনে হয় জিয়াউর রহমান নিজের প্রত্যেককে স্বীকার করছে যে ভারতীয়দের উপলক্ষে বলছেন তারা যুদ্ধ করেছে, তাদেরও অনেক ক্ষতি কথা হয়েছে, তারা কিছু যুদ্ধের সামগ্রী নিতেছে, ইটস ওকে, let them take it। আমার কথায় মনে হলো যে এটা জিয়াউদ্দিনের কথা নয়, জিয়াউর রহমানের কথা নয়। কারণ যে জিয়াউর রহমানকে আমি চিনেছি গত কয়েক মাস, তার কথা নয়, এটা তাকে শেখানো বলি। এবং এটা বলতেছে না, আমার সামনে ছিল জিয়াউদ্দিন, সেও মুখে আঙ্গুল দিয়ে বললো যে ডোন্ট টক অ্যাবাউট ইট এনিমোর। অর্থাৎ বোঝা যায় সবাই জানে, কিন্তু কেউ এই ব্যাপারে কিছু বলতে পারছে না। আমরা মেজর জলিলের কাহিনী আমরা সবাই জানি।
ডালিব তার কথায় বলেছে মেজর জলিলের যে কোর্ট মার্শাল হয় সেই কোর্ট মার্শাল আমি একজন মেম্বার ছিলাম। এই উপলক্ষে মেজর জলিল এবং সেই কোর্ট মার্শালের আবার চেয়ারম্যান ছিলেন কর্নেল তাহের, এই দুজনের কাছে আমি আসি এবং তাদের কথাবার্তা আমি অনেকটা ইন্সপিরেশন পাই, তাদের কাহিনী অনেক অনেক শুনেছি। তো সে তার কাছেও শুনেছি সে এসব বাধা দিতে গেছিল, মানে অনেক ইন্ডিয়ান আর্মি এসব ট্রাক ভর্তি করে মানে এসব অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছিল, সেটা বাধা দিতে গেছিল, এই জন্য নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু অ্যারেস্টের যে চার্জ গুলা দেওয়া হলো তার মধ্যে ওই বাধা দেওয়ার কাহিনী অন্য ছোটখাটো মানে অভিযোগ দিয়ে তার কোর্ট মার্শাল হলো, আলটিমেটলি হি ওয়াজ রিলিজড, হি ওয়াজ অ্যাকুইটেড, ওয়াজ রিলিজড। তো এই হলো মানে মানে কি জানি বলছিলাম যে ভারতীয় বাহিনীর বাংলাদেশের যে লুটতরাজের কাহিনী, আর এটা ওই 7 দফারই ফলশ্রুতি। 7 দফাতেই বলা হয়েছে আমাদের আর্মি থাকবে না, অতএব অস্ত্র শস্ত্র তারা সব নিয়ে যাবে। 7 দফাতে বলা হয়েছে রক্ষী বাহিনী তারা করবে, ওদেরকে দিয়ে খুন খারাপি করবে, এটা তাদের কথাই চলছে। আমাদের প্রথম আমলে আওয়ামী আমলে আমাদের কোনো কিছুই স্বাধীন ছিল না, সবকিছুই ভারতের অনুকরণে হয়তো। হাসিনার আমলে এমনকি আমাদের আর্মির সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট গুলা ব্যুরোক্রেসি সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট গুলো সব নাকি ভারতের দিল্লির অনুমোদন কমে হতো, তাদের কথা মতো হতো। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, বাট আপাত দৃষ্টিতে মনে হলো যে তাই। এখন তোমার প্রশ্ন ছিল সেটা হলো আমার প্রথম ঘটনা। আচ্ছা, এই যে অস্ত্রগুলা নিয়ে আমি যে এটা কথা বলেছি, বাধা দিয়েছিলাম, এটা পরবর্তী পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে এর সাজা আমাকে পেতে হয়েছে, কারণ এই খবর ওখানে চাপা থাকে না, উপরে চলে গেছে। আমাকে সাথে সাথে আমার নিজের ইউনিট আর্টিলারি থেকে আমাকে ট্রান্সফার করে ফার্স্ট বেঙ্গলে নিয়ে নেওয়া হলো, অ্যাটাচ করে নেওয়া হলো অন্য একটা মানে অন্য অজুহাতে আমাকে ট্রান্সফার করা হলো। এবং আমাকে যে খেতাব দেওয়া হলো সে খেতাব দেওয়া ডাউন গ্রেড করে ছোটখাটো একটা দেওয়া হয়েছে আমাকে। জিয়াউর রহমান যদিও নিজে কিন্তু রেকমেন্ড করেছিলেন ওয়ান অফ দি হাইয়েস্ট অ্যাওয়ার্ডস ইন দ্য গ্যালান্ট্রি, বিকজ হি হ্যাজ সিন হোয়াট আই হ্যাভ ডান ইন দ্য ওয়ার and he has recommended। কিন্তু প্রথম যেটা পাইছি আমি প্রথমে পেয়েছিলাম সেটাকে ডাউন গ্রেডের ছোট একটা দিছে। যাই হোক, পরের কথা। আর দ্বিতীয় খটকাটা যেটা তুমি বললা যে তোমার যে মেইন প্রশ্ন ছিল যে সারেন্ডার সেরিমনিতে কোনো বাঙালি কেউ মুক্তি বাহিনীর কেউ ছিল না কেন। তো প্রথম খটকা তো আমার লাগলো যে কেন এইসব হাতিয়ার গুলা মানে ইন্ডিয়ারে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় খটকার, তখনকার দিনে কিন্তু সেলফোন ছিল না, খবর আমরা কিছু জানতাম না। আমরা সিলেটে, ঢাকায় কি হচ্ছে অত ডিটেইল আমরা জানতাম না, অর্থাৎ আমরা হয়তো মানে কমান্ডাররা হয়তো জানতেন, আমরা নিচু স্তরের ছোটখাটো অফিসাররা আমরা অত ডিটেইল জানতাম না। পরবর্তী পর্যায়ে আমরা যখন ঢাকায় আসলাম, আমরা ঢাকা আসছি, কারণ ঢাকার ক্যান্টনমেন্ট তখন পুরা ইন্ডিয়ার আর্মির দখলে। সেকেন্ড বেঙ্গল আসছে, তাদের ব্যারাক নাই, জায়গা নাই, তাদেরকে থাকতে হয়েছে সরহদ্দি উদ্যানে। আমরা তারপরে আস্তে আস্তে তাদের জন্য জায়গা ভ্যাকেট করাতে করাতে আমরা যখন আসলাম মনে হয় তখন জানুয়ারির মানে মাঝামাঝি মাসের দিকে আমরা ঢাকায় আসলাম, তখন আমাদের জন্য ব্যারাক মানে খালি করা হলো। আমরা তখন ওখানে গেলাম, অন্যান্য জায়গাতে অনেকগুলো এখনো ইন্ডিয়ান আর্মির দখলে ছিল, তারা আস্তে আস্তে তারা ওগুলা খালি করতে লাগলো আর কি। তো পরে ঢাকায় এসে জানতে পারলাম যে সারেন্ডার সেরিমনিতে কোনো বাঙালি বা মুক্তি বাহিনীর কেউ ছিল না। এটাও আমার কাছে একটা খটকা লাগলো। কেন? কারণ আমরাও যুদ্ধ করেছি, আর আমাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ রাতের থেকে, এটা মনে রাখো। কিন্তু সবাইকে আমি বলতে, আমাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ রাতের থেকে। তারপরে 27শে মার্চ যখন মেজর জিয়াউর রহমান কালুরঘাটের থেকে অ্যানাউন্স করে যে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করব, তারপরে থেকে সর্বস্তরের লোকজন গিয়েছে। এর আগে কেউ কোনো স্বাধীনতার ডাক দেয় নাই। আওয়ামী লীগ বা অন্য লোক যত জাতি আজেবাজে কথা, সব মিথ্যা কথা। শেখ মুজিব তো বলেই নাই, বলার তার ইচ্ছাও ছিল না। এমনকি তাজউদ্দিন একটা রেডিও নিয়ে গেছে, একটা
লিখিত ভাষণ নিয়ে গেছে ইন্ডিপেন্ডেন্সের, মুজিব রিফিউজ করেছে, সেটা করবে না, কারণ আমি যদি এগুলো করি, উনি বললেন আমার বিরুদ্ধে এগুলো সাক্ষী হয়ে থাকবে, আমার বিচার করবে। চিন্তা করো, তখনও শেখ মুজিবের ওই ট্রিজনের চিন্তা সে করে নাই। আওয়ামী লীগ অনেক কাহিনী বানাইতেছে, সে নাকি অ্যারেস্ট হওয়ার আগে সে মানে স্বাধীনতার কি জানি বলে 27 তারিখ হরতাল বলে গিয়েছেন। এক্স্যাক্টলি 27 তারিখে হরতাল ডাক দিচ্ছে, তা যদি তোমরা যায় নাকে তাল দিয়ে ঘুমা, 27 তারিখে হরতাল। এগুলো মানে শারমিন আহমদের বইতে এসব সব লেখা আছে, আমার কাছে শারমিন আহমদের বই আছে, লেখা আছে। তো সেই প্রেক্ষিতে এখন চিন্তা করো, মুজিব কোনো স্বাধীনতার ডাক দেয় নাই, চায় নাই। এই জিয়াউর রহমানের ঘোষণার পরেই লোকে জানতে পারলো, একটা ডাইরেকশন পাইছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখনই আপামর জনতা, ছাত্র, শিক্ষক, যারা পুলিশ, বিডিআর এর যারা যারা ছিল, এখনো মানে পলিটিক্যাল কোনো ডাইরেকশন পায়নি, তারা একটা ডাইরেকশন পাইলো, তারা যুদ্ধ শুরু করলো এবং একে একে সবাই জয়েন করা শুরু করলো। তারপরে তারপরে মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সবাই জানি কিভাবে কিভাবে হলো। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ভারতীয় পররাষ্ট্র সচিব ছিলেন জে.এন. দীক্ষিত। তিনি একটা বই লিখেছেন, আমার কাছে আছে, যে লিবারেশন এন্ড বিয়ন্ড, বাংলাদেশের লিবারেশনের উপরে। তিনিও কিন্তু এই যে সারেন্ডার সেরিমনিতে মুক্তি বাহিনী ছিল না, উনি নিজে কিন্তু এটা ক্রিটিসাইজ করেছেন। ইন্ডিয়ান সেনা সামরিক বাহিনী এবং পলিটিক্যাল লিডারশিপকে দিল্লিতে উনি এটা ক্রিটিসাইজ করেছেন, ঠিক হয় নাই। কারণ মুক্তি বাহিনীর অবদান ছিল, তাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ থেকে এবং 16ই ডিসেম্বর পর্যন্ত তারা রক্ত দিয়েছে, তাদের হতাহতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে এতে সামিল করা উচিত ছিল, করা হয় নাই এটা। এবং যে সারেন্ডার সেরিমনিতে তাদেরকে যে সংস্কৃত করা হয় নাই, এটা তো সে ক্রিটিসাইজ করেছেন। এবং আরেকটা জিনিস দীক্ষিত তার বইতে লিখেছেন, যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা, এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা 1947 থেকে। তারা 47 থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে, কারণ দুই পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া একটা কোণঠাসা হয়ে আছে। এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত 23 বছর থেকে, কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায়। অতএব 71-এ সেই সুযোগটা এসেছে, তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে। না, অনেকে বলে যে মুক্তিযুদ্ধটা বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইয়েস, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, আমাদেরকে রসদ দিয়েছে, স্যাংচুরি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দেয় নাই, আমাদের মুক্তি বাহিনী, আমাদের লোকজনই বাংলাদেশকে স্বাধীন করেছে। আরেকটা স্যার কঠিন প্রশ্ন করি স্যার, বলো। মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়েছে স্যার যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা ভুল ছিল? আমি জীবনে 2টা কাজ ভালো করেছি, আর কোনো ভালো কাজ করিনি। অন্তত ছোটখাটো কিছু করতে আমি অন্তত 2টা কাজ জীবনে ভালো করেছি, তার জন্য আমার কোনো রিগ্রেট নাই এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। একটা হলো 71-এ আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমার যে যৎসামান্য অবদান আমি রাখতে পেরেছি, যা কিছু আমার সাধ্যে ছিল আমি করেছি। দ্বিতীয়, 15ই আগস্টে দেশকে উদ্ধারকারী যে সূর্য সন্তানরা ওই ঘটনাটা ঘটেছে, তাতে আমি সংস্কৃত হতে পেরেছি। এই জন্য আমি 2টা কাজের জন্য নিজেকে আমি গর্বিত মনে করি। অতএব মুক্তিযুদ্ধ কালে আমার জগলুল হোসেনের কথা আমি বারবার বলি, শ্রদ্ধেয় মানুষ, উনি একটা জিনিস বারবার বলে, মুক্তিযুদ্ধের সময় 3টা ফোর্স কাজ করেছে। একটা হলো পাকিস্তান, তার পক্ষে ছিল আমেরিকা একটা ফোর্স, যেটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলতেছিল এটাকে দাবানো এবং পুরোটা আবার পাকিস্তানে পরিবর্তন করা। দ্বিতীয় হলো ভারত তো চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করা পাকিস্তান থেকে, সর্বান্তকরণ তারা চেষ্টা করছিল। তৃতীয় ফোর্সটা হলো আমাদের মুক্তি বাহিনী বাঙালি, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করা। পশ্চিম পাকিস্তানের 23 বছর পশ্চিম পাকিস্তানের থেকে তারা যে ভুক্তভোগী
ভুগেছে সেটার থেকে নিজেকে মুক্ত করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এবং তারা সেই লক্ষ্য এবং তাদের শহীদের সংখ্যা 3 লক্ষ হোক বা 3 মিলিয়ন হোক সেটা প্রশ্ন নয়, কিন্তু শহীদ হয়েছে, একটা হত্যাযজ্ঞ হয়েছে, আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়েছে। সে একজন হোক দুজন হোক আমি জানি না, আমি আমার কার সাথে কারো পরিচয় হয় নাই, দেখি নাই, কিন্তু এটা হয়েছে, ইতিহাস পড়ে বই পড়ে সবাই জানে এটা ঘটেছে। অল্প হোক বেশ হোক এরকম একটা মানে ঘটনা ঘটেছে। অতএব সেই ক্ষেত্রে এই একটা মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই বা ইন্ডিয়া স্বাধীন করে দিছে, এটা আমার মনে হয় আমাদের যে শহীদদের প্রতি একটা অবমাননা, আমাদের দেশ যে লাঞ্ছিত মহিলাদের, দেশ যে তাদের জন্য একটা মানে ইনসাল্ট, এটা আমি মনে করি যে এসব করা। হাসিনার আমলে প্রতি বছর যখন 16 ডিসেম্বর বিজয় দিবস হতো, ভারত থেকে লোকজন এনে ওদেরকে অতিথি বানায় বুঝায় দেওয়া হয় যে তোমরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছো, তোমাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা। এটা কত বড় একটা আমাদের জন্য কত বড় একটা অপমান, সেটা আমি মনে করি আর কি, কত বড় একটা অপমানজনক। আচ্ছা স্যার, আমরা শেষ প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে আমি মেজর ডালিমকেও আপনার করেছি, মানে এই প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশের মানুষ আপনারা যারা 15ই আগস্ট এবং যেটা বলছিলেন যে অবশ্যই মুক্তিযুদ্ধে আপনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যেন তেন মুক্তিযোদ্ধা না। এবং 15ই আগস্টের ব্যাপারে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার যদি বয়স থাকতো, আমাকে যদি আপনি ওই সময় কোনোভাবে ডাকতেন, আমি যেই পরিস্থিতিতে থাকতাম সবার আগে বন্দুক নিয়ে আমি আপনার পাশে থাকতাম। থ্যাংক তো ইউ। এটা আমার একটা আক্ষেপ আছে। আমি ওই 15ই আগস্টের যুদ্ধে অংশ নিতে পারি নাই। এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাদের রেসপেক্ট করে। কিন্তু এত বড় ২ টা যুদ্ধে অংশ নেয়া একজন বিজয়ী যোদ্ধা, আমাদের দেশ নিয়ে কি এখন কোনো চিন্তা করেন না? আপনার পরিকল্পনা কি দেশে যাওয়ার কোনো এরকম চিন্তাভাবনা করছেন কিনা? ইলিয়াস, এতক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে তুমি তো জানতে পারছো আমরা যারা 15ই আগস্টে জড়িত ছিলাম তারা কেমন দেশপ্রেমী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, জানের পরোয়া করে নাই। যেভাবে আমি পালাই আসছি পাকিস্তান থেকে জিপ নিয়ে, মরে যেতে পারতাম, অনেক অঘটন ঘটতে পারতো, তারপরেও যুদ্ধক্ষেত্র বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। ইট ইজ আল্লাহর মেহেরবানি যে আমি বেঁচে আছি এখনো। অতএব এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি। তো সেখানে দেশের প্রতি আমাদের ভালোবাসা সেটা বোঝা যায়, এবং সেই ভালোবাসার জন্যই 15ই আগস্ট ঘটনাটা ঘটেছে। কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশ অধপতন যেতে যাচ্ছে, সেই অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা 15ই আগস্টে জড়িত করছি। এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে খেতাব দেওয়া হয়েছে, দেশকে উদ্ধারকারী, রক্ষাকারী করা হয়েছে। অতএব সেই প্রেক্ষিতে দেশে আমরা নিশ্চয়ই যেতে চাই। ডালিম বা অন্যান্য যারা এখনো বিদেশে, কিছু কিছু লোক হাসিনা ঝুলাই দিছে, তারা চলে গেছে দুঃখজনক ভাবে, সত্য তাদের প্রতি সবার প্রতি আমার মানে সশ্রদ্ধ সালাম। তারা নাই আজকে আমাদের মধ্যে, কিন্তু যেই কজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে হয় অনেক কিছু আছে। তারা সবাই দেশে যেতে চায়, কিন্তু দেশে যাওয়ার কিছু অসুবিধা আছে। কারণ আমাদের এগেনস্টে হাসিনা এসে তো একটা বিচার ঘটালো, প্রহসনের বিচার। সেই প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের ফাঁসির হুকুম হলো, সেই হুকুম কিন্তু এখনো বলবৎ আছে। সেই যতদিন পর্যন্ত সেই হুকুমটা বলবৎ থাকে আমাদের কেউ ভিতরে দেশে যেতে পারছে না। তারপরে শুধু সেটা নয়, এমনকি জেল হত্যার কাহিনী তো আমাদেরকে জড়ানো হয়েছে, থাকুক বা না থাকুক। জেল হত্যার কাহিনীতে আমি একটা মজার কথা বলি, সেদিন কিন্তু আমি ঢাকায় ছিলাম না, ৩রা দিন আমি ঢাকায় ছিলাম না। আমি 2 তারিখে কুমিল্লা গেছিলাম একটা কাজে, অন্যজনের একটা কাজে। কাজটা ছিল কুমিল্লার এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে। আমি সেখানে ছিলাম এবং 2 তারিখ রাত্রে আমি সার্কিট হাউসে ছিলাম, ওখানকার রেকর্ডে আছে। এবং মানে সেই এসপি এখন বেঁচে আছেন কিনা জানি না, তবে তার মেয়ে, যিনি আবার আমাদের একজন মানে সহযোদ্ধার স্ত্রী,
তার সাথে দেখা হয়েছে। তারপর সেদিন আমি 3 তারিখে সকালে ক্যান্টনমেন্টে গেছি। ঢাকায় কি হয়েছে, কিছু একটা হয়েছে এই খবর জানার জন্য। কুমিল্লায় যখন আমি গেছি তো সেদিন সকালবেলা ৩ তারিখে টি আলী, তখন হেলথ সেক্রেটারি, উনি কুমিল্লা গেছেন ইয়ে বানানোর জন্য, উনি মেডিকেল কলেজ উপলক্ষে ঢাকা ছিলেন। উনি আমাকে ঘুমের থেকে উঠে বললেন, মেজর সাহেব ঢাকাতে কিছু একটা ঘটনা ঘটে গেছে। তো আমি বললাম যে কি, আমি তখনও জানি না। বলে যে মানে খন্দকার মোশতাকরে নাকি হেলিকপ্টারে উঠায় নিয়ে গেছে, হয়েছে, আমি কিছু জানতাম না। তো আমি ওনাকে পাত্তা দিলাম না। আমি বললাম যে না, এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা নেই, আমি একটু দেখতেছি। তো ওখান থেকে আমি একটু ইউনিফর্ম পরে আমি গেলাম ওই এসপির সাথে কাজ টাজ করে। তো ওখানে এসপির রুমে বললাম না, ওনার মেয়ে, আমাদের একজন অফিসারের ওয়াইফ আসে, বললে যে হন্তদন্ত আসে, বললে যে রাশেদ ভাই কি হইলো, ঢাকায় রেডিও টেডিও সব বন্ধ, কিছু একটা হয়ে গেছে। তখন আমার একটু সন্দেহ নিচ্ছি কিছু একটা হয়ে গেছে। তাড়াতাড়ি আমার কাজ ছেড়ে আমি ফেরত চলে আসলাম। ফেরত এসে আমি ইউনিফর্ম করে আমি ক্যান্টনমেন্টে ফোন করলাম। প্রথম ইয়েতে বিএম ছিল মুজিব, মেজর মুজিব, মুজিবের সাথে আমার পরিচয় ছিল। মুজিবের সাথে কথা বললাম। উনি বললেন যে হ্যাঁ, আমাকে পুরাপুরি বলতেছে না যে ঢাকায় কিছু একটা হয়েছে, তো আমরা পুরাপুরি জানি না, হয়তো উনি আমাকে বলতে চায় না আরকি। তারপরে উনি বললেন যে কমান্ডার, তো কমান্ডার তখন আমজাদ চৌধুরী, কর্নেল আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরী আমাদের সামনে আছে, আপনি যদি ওনার সাথে কথা বলতে চান, হি ইজ হিয়ার। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে কে কোন পক্ষে আছে আমি এখনো জানি না। তো আমি বললাম যে আমি ক্যান্টনমেন্টে আসতেছি। আমি জিজ্ঞাসা, ক্যান আই কাম টু ক্যান্টনমেন্ট? কাহা আসতে পারেন ক্যান্টনমেন্টে, কোনো অসুবিধা নাই। এমনকি ঢাকার পথও খোলা আছে, আপনি ঢাকাও যেতে পারেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যান্টনমেন্টে আসতেছি একটু খবরটা জানার জন্য কি হচ্ছে। তো ক্যান্টনমেন্টে আমি হেডকোয়ার্টার না গিয়ে আমি আমার বন্ধু মেজর আমিন, সে তখন সাপ্লাইয়ের কমান্ডার, তার কাছে গেলাম। সে হয়তো জানে পুরাপুরি, আমাকে বললো জানে আমি কোন গ্রুপের লোক, এই জন্য পুরাপুরি আমাকে বলে নাই। তো বলল, সে তার সাথে দেখা করে আমি আবার আরেক মেজর বন্ধু, মেজর আনোয়ার, উনি 18 বেঙ্গলের সিও, আমার 1 বছর সিনিয়র, ফ্রিডম ফাইটার, ওনার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম। তো উনিও একই কথা বললেন যে কিছু একটা হয়েছে, তবে রাশেদ তুমি বসো, চা নাস্তা করো, আমি একটু যেতে হবে, আমাকে কমান্ডারের একটা কনফারেন্স আছে, তুমি ফেরত আসো, তোমার সাথে কথা বলবো। তো উনি চলে গেলেন। তো কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম আমার এখানে সেফ কিনা থাকা, আমি জানি না কোন পক্ষে কে, কি হয়েছে আমি এখনো জানি না। আমি ওখান থেকে কিছুক্ষণ পরে কেটে পড়লাম। কেটে পড়ে আসে আমার ওই বন্ধু মেজর আমিনের ওখানে যায়, দুপুরে খানা খেয়ে আমি স্টার্টেড ব্যাক টু ঢাকা। তো রাস্তাঘাট খুব ভালো না তখনকার দিনে। আমরা শেষ দিকে চলে এসেছি স্যার, জি, সময় করে ফেলছি। আচ্ছা ঠিক আছে। তো এই বলতেছি, তো সেই কি জানি বলতেছিলাম যে মানে 15ই আগস্টের এসব কাহিনী। তোমার অরিজিনাল আপনার প্রশ্নটা কি? কুমিল্লা থেকে আপনারা ঢাকা আসছিলেন। ওকে, কুমিল্লা থেকে আমি রাত্রিবেলা এসে আমি অন্যান্যদের সাথে জয়েন করলাম। তখন বাই দ্যাট টাইম ইট ওয়াজ ডিসাইডেড দে উইল বি সেন্ট আউট, আমাদের ব্যাংকক পাঠায় দিল। সে অনেক পরে কাহিনী। আমার এগেইন আমি বলতেছি, আমার এই বইতে সবকিছু উল্লেখ করা আছে, সবকিছু তাদের কাছে বই ঢাকায় পাওয়া যায়। নাও তারপর সেখান থেকে আমাদেরকে তো এক্সাইলে আমরা চলে গেলাম। তারপরে সংগঠিত হলো মানে খালেদ মোশাররফের কাউন্টার কুর পরে হলো 7ই নভেম্বরের ঘটনা। 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টেরই পুনরাবৃত্তি। 15ই আগস্টকে রিহ্যাবিলিটেট করার জন্য, অর্থাৎ 3রা নভেম্বরে যে ঘটনা কনস্পিরেসি ঘটানো হয়েছে সেটাকে নাকচ করার জন্য সে ঘটনা ঘটলো। এটাও আমার বিভিন্ন আর্টিকেলে, আমার বইতে আছে ডিটেলস, কি হয়েছে সেদিনের ঘটনায়। খালেদ মোশাররফ ও অন্যান্য ওনারা মারা পড়ে। জিয়াউর রহমান পুনরায় আবার তাকে ক্ষমতায় বসানো হলো। তারপর থেকে তো things have changed. So that was the পরিস্থিতি। এই প্রেক্ষিতে আমি একটু জিয়াউর রহমানের ব্যাপারে একটু দু কথা বলতে চাই। যে এর আগে আমি জানি কর্নেল রশিদ, কর্নেল ডালিম জিয়াউর রহমান ব্যাপার বলেছেন। তারা জিয়াউর রহমানকে যেভাবে দেখেছেন পেয়েছেন সেভাবে বলেছেন। আমি জিয়াউর রহমানকে যেভাবে দেখেছি পেয়েছি সেটা আমি বলতে চাই। জিয়াউর রহমানের সাথে আমার পরিচয় মানে আগে ছিল, পিএমএ তে পরিচয় ছিল না, জানতাম চিনতাম, কিন্তু আসল পরিচয় আমার জিয়াউর রহমান হয় যুদ্ধক্ষেত্রে। উনি প্রায় প্রতিদিন ওনার সাথে আমার দেখা হইতো, হয় ওনার হেডকোয়ার্টারে নয় আমার যুদ্ধক্ষেত্রে। আমার প্রথম অপারেশনের পরে বড় লেখাতে এত সাকসেস হচ্ছে, পরের দিন উনি ক্যাপ্টেন ওলি সহ আইসা হি হাগ মি এন্ড হি সেড
you created history in our liberation war. জিয়াউর রহমানের কথা, উনি সবার সাথে হাত মিলে গেলেন। এবং আমার যে সহকারী যে ইন্ডিয়ান একটা আর্টিলারি ইউনিট ছিল, একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, নাম আমার এখন মনে আলু আলিয়া কিছু, সর্দারজি, সেও আসলেন খুশি যে তার ইউনিটের মানে লোকজনের সহযোগিতা আমরা এরকম একটা সাকসেস করতে পেরেছি। সবাই কনগ্রাচুলেশন করলো। তারপরে থেকে তো আমরা যুদ্ধ করে করে, মানে আমি যেটা বলতে, জিয়াউর রহমানকে আমি তখন থেকে চিনি। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান যখন কুমিল্লার কমান্ডান্ট, সেখানেও দেখা করতাম। ঢাকায় যখন বারবার ওনার সাথে আমার দেখা হইতো, আমি বিকজ আই ডেভেলপড এ ক্লোজ রিলেশনশিপ উইথ জিয়াউর রহমান। এবং কেন জানি যুদ্ধের থেকে আমি দেখলাম জিয়াউর রহমান হি ডেভেলপড লাইকিং ফর মি ফর হোয়াট এভার রিজন। এই জন্য উনিও মাঝে মধ্যে আমার ক্যাম্পে আসতেন, কথা বলতেন, ট্রেনিং দেখতেন, আলোচনা করতেন। যদিও জিয়াউর রহমান কিন্তু একটু রিজার্ভ মানুষ, কথাটা কম বলেন, কিন্তু হি ওপেনড আপ উইথ মি এট ওয়ান স্টেজ। I even discussed our war things. যদিও আমি ক্যাপ্টেন, উনি কর্নেল, ইজ মাই কমান্ডার, আই এম এ স্মল অফিসার। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করছিলাম ওনার ফ্যামিলির ব্যাপার, স্যার ওয়্যার ইজ ইউর ফ্যামিলি, আই ডোন্ট নো, হি ডিডন্ট সে এনিথিং। তবে ওই কথা বলার সাথে আমি দেখতে পারলাম যে ওনার চোখ ভিজে গেছে। অবভিয়াসলি হি ডিডন্ট ওয়ান্ট টু ডিসকাস ফাদার হোয়াট ইজ হ্যাপনিং। আর আওয়ামী লীগ অনেক প্রচারণা চালাইছে যে জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছে, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করেছে। আরে ভাই, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করলে সে তার 8 বেঙ্গলে যখন সে বিদ্রোহ ঘোষণা করে, সে পাকিস্তানি কর্নেল টানজিও অন্যান্যদেরকে কলার ধরে টানে আনা কেন বন্দি করলো? সে কি পাকিস্তানি স্পাই হিসেবে সেসব করছে? সব আছে বাজে কথা, এসব আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে। কেউ তো আবার বলে, শেখ সেলিম না কেউ বলে যে জিয়াউর রহমান যুদ্ধই করে নাই। লুক এট ইট। মানে এরা কি পাগল না মাথা খারাপ? যুদ্ধ করছে স্যার শেখ হাসিনা, শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই দুইজন ছিল ৭১-এর খাট যোদ্ধা, যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় ওনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই দুইজন, ওইদিন মেজর ডালিম সাহেব বলেছেন যে দুইজন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আরেকজন হচ্ছে শেখ, মানে আমি নামটা আমি বলছি, উনি দুইজনের কথা বলেছে, আমি এলাবোরেটলি বলছি আর কি। এই দুইজন পাকিস্তানি সেনাবাহিনী এই দুইজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলো জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ রেহানার বিয়ের প্রস্তাব, ২ লাখের বিষয়টা নিয়ে স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে? ৩০ লাখ এবং ২ লাখ, এই ব্যাপারেও ৩০ লাখ এবং ২ লাখের ব্যাপারে আমি দুই একটা আমি উদ্ধৃতি এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে ৫০,০০০ থেকে ১ লক্ষ, সরি ৫০,০০০ থেকে মানে ১ লক্ষ, তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করে যে এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে ২৫,০০০ থেকে ৫০০,০০০। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, মানে ১৫ লাখ মারা গেছে। তারপরে হামিদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে ২৬,০০০। আর শেখ মুজিব, এটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত, পাকিস্তান, পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় তো ২৫,০০০, মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তা থেকে আমি দু একটা কথা আমি একটু দিতে পারি, ১ মিনিট, জাস্ট মোমেন্ট, আমি একটু দু একটা এস্টিমেট। তখনকার দিনে স্যার আপনারা তো মানে আর্মিতে কাজ করতেন, তখন আপনারা তো মুক্তিযোদ্ধা। আপনাদের কাছে এলাকার লোকজন গিয়ে বিচার-টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারিরা এসে আমাদের নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করছে? এরকম বিচার-টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই। তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম। যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম মানে কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে ২-১ বার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুককে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে যুদ্ধ
খুব একটা হয়নি, যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা সরি হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটির চেয়ারম্যান ছিল ওটা কিন্তু আমার চাচা। বললাম তো আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, ওনাকে কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে 8 তারিখে 8 ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা হচ্ছে, ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে, আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমি আমার কাছে ওরকম কোনো মানে আচ্ছা, বিচার আপনি নিয়ে এটা আসে না। যেহেতু বললেনই স্যার, আমি একটু এইটা আপনার মুখ থেকে একটু শুনি। পিস কমিটির আসলে কাজ কি ছিল ওই সময়টাতে? মানে এরা নারীদেরকে ধরে, প্রতিটা ধরে তারপরে পাকিস্তান পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসা, তারপরে এগুলা এগুলা আজগুবি কাহিনী, এগুলো আমার মনে হয় না এগুলা কে যে মানে নারী ধরে পাকিস্তানিদের কাছে নিয়ে গেছে অন্য কথা হইতে পারে। আমি কিন্তু সব জানতাম না, সব আমি জানি না, তো আমার নজরে এরকম আসে না নাই ওরা যেটা কখনো। বলে, পিস ওরা এখন পিস যেটা বলে কমিটির পিস কাজ কমিটি ছিল, মানে পিস কমিটির কাজ ছিল এই যে সহযোগী একটা অঙ্গ হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী অঙ্গ হিসাবে লোকালি পলিটিক্যাল কাজকর্ম করা, এটা মনে হয় পোস্ট কমিটিক্যাল। তারপরে বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী, এসব কাহিনী এসব ছিল শুনেছি। তারা কি কি করেছে অত ডিটেল আমার জানা সম্ভব হয় নাই, অত আমি জানতে পারিনি আর কি। তো জিয়াউর রহমান আমি আরেকটু বলতে চাই, তো সেই সম্বন্ধে অতএব জিয়াউর রহমানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরে জিয়াউর রহমানের আর্মিতে থাকা গেল, আমি যখন এই দেশে যেতাম বা যোগাযোগ রাখতাম, তারপরে ইভেন বিদেশে থাকতে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন আমি সবসময় দেশে দেশে গেলে ওনার সাথে আমার দেখা হইতো। লাস্ট ওনার সাথে আমার দেখা হয় 1980 এপ্রিলে, ওনার মৃত্যুর 1 বছর আগে। হ্যাঁ, এপ্রিলে দেখা হয়। আমি একটা একটা প্রস্তাব নিয়ে গেছিলাম সৌদি, তখন আমি সৌদি আরবে, সৌদি আরবের পক্ষ থেকে। যাই হোক, সে লম্বা কথা আমি এখন বলতে চাই না। তারপরে উনি আমাকে বললেন যে আমি আসবো শীঘ্রই জেদ্দাতে, তখন আমি জেদ্দাতে আসবো, তখন তোমার সাথে আবার দেখা হবে। তা আমি বললাম যে না স্যার, আমার বদলি হয়ে গেছে কেনিয়াতে, আমি চলে যাচ্ছি। কেন তুমি কেনিয়াতে গেলেও আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো, কারণ উনি ওআইসি ইসলামিক অর্গানাইজেশনের মানে হ্যাঁ। ইয়েতে ওটাতে মানে সামিটে উনি যাওয়ার জন্য যাচ্ছে, আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। যাই হোক, ওখানে পরে আর আনা হয় নাই, মানে ফরেন মিনিস্ট্রি আনে নাই আমাকে। দ্যাট ওয়াজ মাই লাস্ট মিটিং উইথ জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সম্বন্ধে আমার বই তো বেশ কিছু আছে। জিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইজ দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের। তো সেই দল ক্ষমতায় আসছে। মানে এই দল যদি চায়, আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট আমি আমি মানে আমার নিজের কথা বলছি, জাস্ট একজন দর্শক হিসাবে। যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য, করবেন কিনা? আমাদের বড় আফসোস যে বিএনপি 15ই আগস্টের ফসল, এটাকে অগ্রাহ্য করার আছে। জিয়াউর রহমান 15ই আগস্টের পরেই জিয়াউর রহমানকে ক্ষমতা অধিষ্ঠিত করা হয়। জিয়াউর রহমানকে কিন্তু 15ই আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে। 15ই আগস্টের পরে 15 আগস্টের নেতৃবৃন্দই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে, এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন। কারণ তখন শফিউল্লাহকে সরাই জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ ব্যতিক্রম ছিল না, তাকে আনানো হয়। অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া, বিদেশে অ্যাম্বাসেডর মানে করে পাঠিয়ে দেওয়া, অনেক পরিকল্পনা ছিল, এগুলা সব বন্ধ করা হয়েছিল। এর মধ্যে আমাদের এই 15ই আগস্টের একটা অবদান ছিল, যাতে ওটা করা হয় নাই। আর তারপরে 7ই নভেম্বরের পর এক জায়গায় বলছে 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে। হুম। সেই হিসাবে তারা ওই 15ই আগস্টের মানে চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য 7ই নভেম্বর করা হয়েছে। এবং তখন আমরা দেশে ছিলাম না, কিন্তু শোনা কথা যে জিয়াউর রহমানের সাথে এবং 7ই নভেম্বর বিপ্লবী নেতৃবৃন্দর একটা ইয়ে হয়েছিল, একটা মানে তাহের একটা সাহেব এগ্রিমেন্ট হয়েছিল। তার এগ্রিমেন্টের একটা দফা অথবা প্রথম দফা ছিল যে 15ই আগস্টের নেতৃবৃন্দ যারা দেশে বাইরে এসেছে তাদেরকে ফেরত আনা, এবং উনি বলেছেন যে উনি সময় মতো সুযোগ মতো নিয়ে আসবেন। কিন্তু
কখন আনবেন এটা অঙ্গীকার করে নাই, উনি অঙ্গীকার দিয়েছে। কেউ বলে কোরআন শরীফ ধরে নাকি শপথ করছে, আমি এসব জানি না, এগুলো শোনা কথা কি হয়েছে। তবে 15ই আগস্টের পরে সিপাহী জনতার একমাত্র বিশ্বাস ছিল তখন জিয়াউর রহমানের উপরেই, এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তারপরে উনি স্লোলি হি রিঅর্গানাইজ দ্য হোল থিং। তারপরে কাহিনী আমরা জানি, উনি যে কয় বছর ক্ষমতায় ছিলেন, 6 বছর 6.5 বছর, মানে 1981 মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন, ওটার থেকে উনি উঠে পরিবর্তন করে দিয়েছেন। আমি তো বলবো বাংলাদেশের জন্য Ziaur Rahman was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but this is how I have seen Ziaur Rahman. And তোমার প্রশ্ন হলো বিএনপি, এটা বড়ই আফসোসের ব্যাপার যে জিয়াউর রহমান আর জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি is a creation, is a মানে ফলস হলো 15ই আগস্টের, আর সেই বিএনপি 15ই আগস্টকে স্বীকার করতে চায় না। তারা মোটামুটি they think they ignore totally. They have nothing to do with feminism. It's মানে 15ই আগস্ট, it is in a kind of তুমি নিজের পিতৃত্বকে অস্বীকার করা, এটাই বড় আফসোসের ব্যাপার। এখন বর্তমান যে নেতৃত্ব আছে, সেই তারেক জিয়া হোক, ইভেন বেগম জিয়া, অথবা বেগম জিয়া obviously I don't think she matter anymore, she is sick and I doubt if she can ever come back to politics. তারপরে মির্জা ফখরুল বা অন্যান্য যে নেতৃবৃন্দ যারা আছে, আমি বললাম যে এরা জিয়াউর রহমানের সাথে নাই। জিয়াউর রহমানের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। জিয়াউর রহমানের আমাদের প্রতি যে একটা মানে কমিটমেন্ট ছিল থেকে সরে আসছে। আমি জিয়াউর রহমানের 2টা উক্তি যা আমার সাথে করেছেন সৌদি আরবে, আমি একটা বলি। একটা কথা, জিয়াউর রহমান প্রথম যখন আমার সাথে ওনার দেখা ইয়েতে মানে সৌদি আরবে উনি ফার্স্ট ভিজিটে গেছিলেন, আই থিংক দ্যাট ওয়াজ 1977, উনি বলেছেন তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এটা কিন্তু জিয়াউর রহমান আমাকে বলেছেন, তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এবং আরেকটা জিনিস বলেছে, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড টু ইউ আই উইল ডু ইট, বাট গিভ মি টাইম, ইট উইল টেক টাইম। কারণ উনি কিছু ব্যুরোক্রেটিক মানে প্রতিবন্ধক পাচ্ছেন, অবভিয়াসলি ব্যুরোক্রেটিক সিভিলিয়ানরা আমাদের এগেইনস্টে, তাদের থেকে উনি বিরোধিতা পাচ্ছেন। কিন্তু উনি বললেন নিশ্চিত থাকো আমি করব, বাট একটু সময় লাগবে, একটু তাড়াহুড়া করো না। উনি আবার এটাও বললেন, তোমাদের অনেকে মনে করেন আমি একটা মানে কলমের খোঁচায় সব উল্টায় দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। আমি এটা প্রসিজারের মাধ্যমে আমি এটা করতে চাই, তোমাদের পজিশন রিহ্যাবিলিটেট করতে। কিন্তু আমাদের মধ্যে কিছু অসহিষ্ণু যেমন রশিদ ফারুক ওরা ছিলেন, ওরা দেশে যাওয়ার বিভিন্ন কৌটু করায় গন্ডগোল করে তারা জিয়াউর রহমানকে লাগাই দিয়ে জিয়াউর তাদেরকে চাকরি থেকে বাইর করে দিয়েছে। ডালিম হয়তো কিছু করতে পারে, আমি তো অত ডিটেল জানি না। অর্থাৎ আমার মতে জিয়াউর রহমান দি বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ। অনেকে না মানে এটা না মানতে পারে, কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেইনস্টে। তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই, ও যদি আমাদেরকে স্বাগত জানায়, অবভিয়াসলি যে কোনো দল, জিয়াউর রহমান হোক, সরকার হোক, ছাত্র জনতা হোক, যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায়, আমরা তো যাবোই। আমরা আফটার অল এটা আমাদের দেশ। কিন্তু কথা হলো যেতে হলে 2টা জিনিস করতে হবে। প্রথম হলো যে আমাদের এগেইনস্টে যে কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে। 2টা কনভিকশন, একটা হলো মুজিব হত্যার বিচার, আরেকটা হলো জেল হত্যার। দুটোটার মধ্যে আমাদের কনভিকশন আছে, এগুলো না উঠালে আমরা যেতে পারবো না। গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াকিং টু দ্য গ্যালোস। তো এই 2টার কোনোটা বিহেভ না হলে, একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে, নাকচ করে 15ই আগস্টের কাহিনী কেন নয়? কারণ 15ই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার, কোনো ডিফেন্স ছিল না। সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে, তাদেরকে দিয়ে বরখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে, কোনো বিচার হয় নাই। তাদের দলীয় জজদেরকে দিয়ে, দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়ে কাহিনী বানায়া জটলায়া পাকায়া, কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে, শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাইকে। না স্যার, ওরা যেটা নিয়ে করুক, কথা হচ্ছে যে আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইলিগাল, তাই না? এটা তো আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল? এইটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। ইফ ইট ওয়াজ বিপ্লব, আপনাকে কথা বলছো, জি, জি।
Obviously, it was a বিপ্লব. It বিপ্লব, was রাইট। not a তো হত্যাকাণ্ড. তো হাসিনা ওটাকে হত্যাকাণ্ড বিপ্লবে যদি বানাইছে। বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট? আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা Yes, করেছেন। সো এটা আমার কথা এটা হলো আগে বিপ্লব। বিপ্লব কিনা সেটা একটা ডিফাইন করলে জিনিস ইলিয়াস, একটা জিনিস হলো, আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনীকে বলছি, মৃত্যু খারাপ, মৃত্যু সুখবর নয়, এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না, এটা দুঃখজনক। কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। চিন্তা যেটা করো, যেটা তার যেটা যেটা ৪৪ মাসের তাজউদ্দিন ইতিহাসে আহমেদ যা নিজেই করেছে বলেছিল স্যার। এটাই তার পরিণতি হতো, হুম, এটাই তার পরিণতি হতো, সে যা করছিল। এটা 15ই আগস্টের এরা করুক বা পরিবর্তন অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণতি এরকমই হতো। হুম। যেটা এবং স্যার তাজউদ্দিন আহমেদ স্যার এটা নিজে বলে গিয়েছিলেন। এই যে শারমিন আহমেদের বইতে উনি লিখেছেন এটা যে আপনার বিদায় কিন্তু এইভাবেই হবে। তার কয়েকদিন আগেই বলে গিয়েছেন। এক্সাক্টলি তো এরকম। কারণ যেইভাবে দেশটা চলতেছিল, তোমরা তো মানে পড়ে টড়ে হচ্ছে যদি বুঝতে পারো, সেই মুজিবের 44 মাসের রাজত্বে দেশে যেভাবে এইভাবে কিছুতেই চলতে পারে না, একদিন আগে বা পরে এটার একটা ভিত হতে হতো। তবে 15ই আগস্ট যদি না হতো, দেশের অবস্থা তো আরো যে কি মানে ভীষণ আকার ধার্য করতো। এটা এম আজিজ নামে একজন জার্নালিস্ট ইনকিলাবে 1 নভেম্বর 1991 এ লিখে গিয়েছেন, যদি 15ই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন। এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে, ইভেন হাসিনা যখন বিচার শুরু করলো, কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে, বুদ্ধিজীবী আছে, তারা সবাই হাসিনার গান গাইতে, হাসিনার পক্ষে, এসব বিচারের পক্ষে যেসব গান গাইতে গাইতে যে বিচারটা করলো, বিচার যে কোনো রকমের, এটা কোনো বিচারই ছিল না, এটা ছিল বিরাট একটা প্রহসন। আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না। আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ, তারাও আওয়ামী লীগের লোক, তারাও সে আওয়ামী লীগের কথাই এমন ভাবে প্রশ্ন করেছে, বিচারটা এমন ভাবে করেছে যাতে কনভিকশন হয়। সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস। আমরা এখন বলি, এই প্রথম কথা হলো একটা ইন্ডেমনিটি অ্যাক্ট ছিল, হাসিনা ওটা উঠায় দিছে, কিন্তু ইন্ডেমনিটি অ্যাক্ট একটা কনস্টিটিউশনের অংশ ছিল। কনস্টিটিউশন কিন্তু 2/3 মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না, হাসিনা তা করে দিয়েছে। এবং এটা কিন্তু ওই কিছু দলীয় অ্যামিকাস কিউরি জানি কি বলে, ওটা কিছু লোকজন যেমন ডক্টর কামাল হোসেন, আমির হোসেন, এদেরকে দিয়ে বানায়া ওটা হালাল করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হালাল হয় নাই। মানে ইনডেমনিটি একটা বাতিল করা হয়েছে বেআইনি ভাবে। ওই ইনডেমনিটি একটা যদি আবার মানে পুনর্বহাল করা হয়, তো কিন্তু এই বিচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায়। তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো। এখন বিডিআর এর বিচার যদি আবার হচ্ছে, আমি তো মনে করি বিডিআর এর কমিশন হচ্ছে, ভালো কাজ করছে, অনেক শত শত লোক রিলিজ হয়ে যাচ্ছে। 15ই আগস্টের ব্যাপারে আমার একটা করা উচিত। বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি, আপনারা এটা করেন। 15ই আগস্টে কোনো বিচার হয়নি, একটা হত্যাকাণ্ড হয়েছে, এটা বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে, আবার এটাকে উঠতে আপনাকে 15ই আগস্টটা ইভালুয়েট করতে হবে যে কেন এই যে বিচার কাণ্ডে এত কিছু, কেনই 15 আগস্ট হলো কেউ বলে নাই। এবং আমরাও ডালিম এতদিন কেউ কিছু বলতে পারে নাই। রশিদ কিছু আগে বলেছে, রশিদের যে মানে জিল্লুর রহমানের কাছে যে স্টেটমেন্ট, সেটা কিন্তু অনেক আগে 15-20 বছর আগে রেকর্ড করা। এটা কিন্তু অনলি রিসেন্টলি ইট ওয়াজ পাবলিশড। অবভিয়াসলি রশিদ তখনকার সময়কার কথাই বলেছে। তো 15ই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই, আমরাও কোনোদিন বলার সুযোগ পাইনি, কারণ আমরা 15ই আগস্টের পরে বিদেশে। তারপরে আসে হাসিনা আসার পরে তো আমরা মানে নির্বাসনে আমরা কথা বলার সুযোগ পাই না। শুধু তাই নয়, হাসিনার আমলে কেউ 15 আগস্টের সপক্ষে বা 15 আগস্টের লোকদের সপক্ষে কথা বলা তো হারাম। কথা বলতে গেলে সে জেলে, খুন, বলা যাবে না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে গত হাসিনার আমলে। মানে ইয়াসিন, সরি, আমি জি। বলতে চাচ্ছি যে মানে হাসিনার আমলে কেউ দেশের থেকে আমাকে ফোনও করতো না ভয়ে। কেউ ফোন করলেই সাথে সাথে ডিজিএফআই পুলিশের লোক হাজির, কি কথা বলছে কি বলছে। অবশ্য আমি কোথায় আছি, আমি কি চাকরি করি, আমার বাসা, আমার ফোন নাম্বার সবাই জানে। এই জন্যই আমার কাছ থেকে ফোন স্ট্যাপ
সাথে সাথে যায় হাজির, কি ফোন করছে। ওরাও প্রথম ওরাও ঘাবড়ায় যাইতো, পরে ওদেরও সাহস হয়ে গেছে। আমাদের কাছে আসেন কেন? ওনার সাথে আমার জন্য কোনো কথা হয় নাই। উনি ফোন করলে হয়তো বলে, আপনারাই তো ওনার খবর আমাদের থেকে ভালো জানেন, আপনাদের মাধ্যমেই তো আমরা না ওনার এটা খবর পাই, এটা ওনার স্যার খবর তো খুবই আমরা ডাইরেক্টলি এটা পাই না। এটা স্যার খুবই স্বাভাবিক। আপনার সাথে আমারই আমেরিকায় থেকে আপনার সাথে আমার দেখা হইতো সেই কোন জঙ্গলের ভেতরে। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো এটা কারণ খুব এখানে তো স্বাভাবিক। এখানেও তো আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডা জি, এখানেও অনেক উপস্থিত আছে। জি। আমাকে নিয়েও মাঝে মধ্যে একটু হাস্যনাস্য করার চেষ্টা করছে, যে অবশ্য কাহিনী যা ছড়াইছে ওগুলা না, এগুলো সব বাজে কথা। তারপরে এই আবার ফোন করার পরে বললাম না, ইন্টেলিজেন্স লোক হাজার হইতো, তারা আবার যাওয়ার আগে বলে যে মনে কিছু নেবেন না, আসলে আমাদের কাজ ডিউটি। আমরা করতে চাইতেছি, সবাই হুম, হাসিনাকে খুশি করার জন্য এসব করতেছে, হুম। আমাদেরও তো নৌকরি রক্ষা করতে হবে, এই জন্য এসব করতেছি। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। 15ই আগস্ট কথা বলা, 15ই আগস্ট নিয়ে কথা বলাটা ছিল নিষিদ্ধ, হারাম। কথা বলা মিনস ইউ আর ইন জেল অর ইউ আর কিল্ড। এই জন্য এখন ফর দ্য ফার্স্ট টাইম হাসিনার চলে যাওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা একটু কথা বলার সুযোগ পেয়েছি। রশিদ বলেছে, ডালিম বলেছে, আমি বলেছি, হয়তো আগামীতে বলবো। আমি এখনো আমার এই কথার বলে হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আমি রাজি আছি তাদের প্রশ্নের জবাব দিতে। তুমি যদি আগামীতে এরকম অনুষ্ঠান করতে পারো, আই উইল বি টু হ্যাপি অবশ্যই স্যার। টেল দ্য ইনশাআল্লাহ আমরা পিপল আমরা অ্যাগেইন। স্যার আমরা স্যার জনাব এই বাংলার সূর্য সন্তান নূর চৌধুরীকেও ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এখানে দেখতে থ্যাংক ইউ। পারবো এবং আ আমি সূর্য সন্তান কিনা জানি না, মানুষ যে জনগণের যে প্রেম ভালোবাসা আমরা পাইতেছি, এখন যারা ফোন করে যেসব কথাবার্তা বলে, অভিভূত, ইনশাআল্লাহ অভিভূত। স্যার আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব যেই সরকারি ক্ষমতায় আসুক তাদের কাছে অন্তত এই বিষয়টা নিয়ে জাতির সামনে পরিষ্কার করা। কারণ সেটা একটা বিপ্লব ছিল। সেই বিপ্লবের পার্ট কেন বিএনপি বা জামাত কেন অবভিয়াসলি হতে যাবে না? এটা 15ই আগস্ট ছিল একটা বিপ্লব। হাসিনা জি। এটাকে বানাই দিয়েছে হত্যাকাণ্ড। আর হাসিনার তালে কিছু জার্নালিস্ট, কিছু বুদ্ধিজীবীও নাচে তালছে, আমার নাচে চলছে আর কি হত্যাকাণ্ড। এখন এটা এখন কোনো স্যার হত্যাকাণ্ড ছিল না। ওইসব জার্নালিস্টরা স্যার এখন আপনি দেখেছেন না? আমি ফেসবুকে পোস্ট করেছি যে আপনি আসবেন। এটাও অনেক জার্নালিস্টরা এখন তাদের পত্রিকাতে মেইন স্ট্রিম এর পত্রিকাতে তারা নিউজ করেছে। সো যে আমি আগে দেখেছি তো ভয় ইত্তেফাকও দেখিয়ে একটা আসলে নিউজ এগুলো করা উঠেছে। হইতো। আগে ভয় দেখানো হইতো, নানান প্রলোভন দেখানো হইতো, এভাবে করা হতো। এখন সেই অবস্থা নাই। ওই আমাদেরকে এখনো আত্মস্বীকৃত খুনি বলে বলা হয়। হুম, আমি হুম। তো এটা আমার এই বইতে শেষের দিকে আমি একটা আর্টিকেল লিখেছি যে রাশেদ চৌধুরী কি খুনি না হিরো। ওটাতে যারা এই বই জি। বাংলাদেশে পাওয়া যায়, এই বই পড়েন। এই বইতে শেষের দিকে আমি লিখেছি, বলেছি যে হাসিনা যদি প্রমাণ করতে পারে আমি কখন কোথায় মুজিবকে খুন করে কার কাছে স্বীকৃতি দিয়েছি, আমি স্বেচ্ছায় হাসি করে মানে ফাঁসি স্যার কাজটা স্যার যাব। দিয়েছেন তাতে সমস্যা কি স্যার? দিয়েছেন তাতে সমস্যা কি? বিপ্লবে অংশ নিয়েছেন তো সমস্যা কোথায়? ইয়েস, যাই হোক, এটাই যাই আর হোক কি। আমরা এইজন্য আমি বলি আমরা ২ টা কাজে আমি গর্বিত। ৭১ মুক্তিযুদ্ধ আর ১৫ই আগস্টের। জি। দেশকে আমরা উদ্ধার করেছি। সে অন্য লোকে যা কিছু ভাবুক আর না ভাবুক, এটাকে দেশকে আমরা একটা অধঃপতন থেকে উদ্ধার করেছি, জাতিকে উদ্ধার করছি, রক্ষা করেছি। তারপরে হাসিনা কি করেছে সেটা তো লোকে জি, দেখেছে। আ জনাব রাশেদ চৌধুরী আপনি সহ যেই বীরেরা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং আপনারা যারা জীবিত আছেন, আপনাদের সবার প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের আ পক্ষ থেকে আমাদের সম্মান, শ্রদ্ধা। আমি জানি না আমার সেই ক্ষমতা নাই আপনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো। আমরা শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাবো। আমার যতটুকু পর্যন্ত যাদের সাথেই কথা হয় আমি বিএনপি, জামায়াত তাদের সাথে অবশ্যই এটা সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যেন করা হয়। প্রিয় দর্শক আপনারা আজকে আমাদের এই লাইভটা প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট চলছে। আ আচ্ছা, আপনি আ আমি জি। আমি একটু চশমা খুলে, আমার একটু গ্লেয়ার একটা যাই হোক। ওকে, হ্যাঁ বলো। জি, তো আমরা প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট এই লাইভটা দেখলাম। ও আপনারা দেখেছেন যে আমরা এই বক্তব্যগুলো যখন শুনছিলাম আমি খুব উনাকে বলার জন্য সুযোগই দিচ্ছিলাম। খুব বেশি ইন্টারাপ্ট করছিলাম না। কারণ তিনি হিস্ট্রির অংশ না, তিনি নিজেই ইতিহাস। আমাদের দেশের উনি যেই কথাগুলো বলছে সেইটাই ইতিহাস। ধন্যবাদ। অতএব আপনাদের এই জিনিসগুলো জানা উচিত। আ একটু সময় হলো যারা শুরু থেকে দেখেন নাই বা আদৌ দেখতে পারেননি তারা অবশ্যই দেখবেন। আপনার যারা দেখেন নাই তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে, যেই ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে, একটা দেশের জন্মের ইতিহাস যদি নাকি মিথ্যা শেখানো হয় তাহলে সেই জাতির ভাগ্যে কখনোই কোনো সুদিন ফিরে আসার সুযোগ নাই। যে কথাগুলি উনি বললেন আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই আমার বিশ্বাস শেখ হাসিনা নিজেও এই লাইভ দেখছেন। আগের লাইভেও তিনি ছিলেন।
তো ম্যাডাম আপনার দলবল যারা আছে, আপনার দলবল নিশ্চয়ই রাশেদ চৌধুরীর মতো দেখতে কোনো মানুষকে পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে কালকে হয়তো বলবেন এটা হচ্ছে ভুয়া রাশেদ চৌধুরী। তো ভুয়া রাশেদ চৌধুরী কি আসল রাশেদ চৌধুরী? সেটা আমার ধারণা যে ওই শেখ পরিবারের ২-১ জন এনে উনার সামনে দাঁড় করায় দিয়েন, তখন টের পাবেন। আচ্ছা, যা ইলিয়াস, জি। তুমি এর আগে আমার একটা ভিডিও দেখাইছিলা যে আমার উপরে বানাইছিল, ওই ভিডিওটা দেখাও নাই ইয়েতে, ভিডিওটা দেখাতে পারলে না? এটাতে আমার আমি আমি যে বইপত্র লিখেছি, আমার বিভিন্ন না, না স্যার, কাজকর্ম কিছু। আপনার ভিডিও গিয়েছে। আমার ওই যে ইয়ে আচ্ছা, আগের আমার ঠিক YouTube চ্যানেলে আগের ভিডিওটাতেই সেটা ওকে, দেখানো আচ্ছা, হয়েছে স্যার। আচ্ছা, আমি আরেকটা দেখেছি। জিনিস, আ তো আ এটাই তো এটাই তো এটাই এটাই বড় প্রশ্ন তো ইলিয়াস, রাশেদ এটাই বড় চৌধুরী, প্রশ্ন। আপনার এই দিকে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই যে কে বলছে এটা খুন কি না কি? আপনার প্রতি বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ আছে। আপনাদের এই যারা এই ঘটনায় ছিলেন। সেই ক্ষোভ হচ্ছে এই ২ টারে বাঁচায় রাখছিলেন কেন স্যার? এই ক্ষোভ আছে। এর এখন বাইরে আর কথা কোনো হলো, ক্ষোভ নাই হ্যাঁ, স্যার। ওরা আমাদের হাতে তখন তখন ছিল না। ওরা হুম। নাগালের বাইরে ছিল ১ম কারণ। তারপরে মানে সে তো দেশেই ছিলই না, আসে নাই। পরবর্তী পর্যায়ে তো জিনিস আমাদের হাতে, কন্ট্রোল আমাদের হাতে ছিল না। হুম। এই আরকি। তো যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আওয়ামী লীগ, যারা কিছু তো আওয়ামী লীগ থাকবেই যাদেরকে জীবনে কোনদিন বুঝাইতে পারবেন না। এরা উপরের একজন যেটা বলবে ওইটা নিয়েই ওরা সারা জীবন থাকবে। ওরা চোখ কান বন্ধ কইরা, এক্সাক্টলি। ওই চোখ 3 কান বন্ধ মিলিয়ন করে বলে গেছে, ওই 3 মিলিয়নই একেবারে ধ্রুব সত্য। 3 ওটার বাইরে মিলিয়ন না, হইতে পারে আপনার না। এক ছবি মনে করেন দিয়ে দিল। আমার ছবি একজন একটা আমার দিয়ে মনে দিল, দিয়ে আছে, আমার মনে আছে খালেদা জিয়া একবার 3 মিলিয়ন সম্বন্ধে একটু প্রশ্ন করেছিলেন। সাথে, সাথে তার এগেইনস্ট এ ২-৩০০ কেস আওয়ামী হ্যাঁ, লীগের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লুক এট ইট। তো এই অর্থাৎ হচ্ছে অবস্থা। তো আপনাদের কাছে অনুরোধ, যারা এই আওয়ামী লীগের এই ধরনের মানে এদের তো মানুষের পর্যায়ে নাই, এদেরকে নিয়ে বোঝানো যাবে না। কিন্তু যাদের সন্দেহ থাকবে, যারা আসলে ওই ইতিহাস জানতে চান, আজকে জেনেছেন। এর আগের প্রোগ্রামে আপনারা মেজর ডালিমের বক্তব্য শুনেছেন। আমি আমার আপনাদেরকে অনেক মানুষই প্রশ্ন করেন যে, আমরা কোন ধরনের বই পড়তে পারি সঠিক ইতিহাস জানার জন্য? জনাব রশিদ, এই রাশেদ চৌধুরী উনার আমার এই ভিডিওর ঠিক আগের ভিডিওতে উনার কয়েকটা বইয়ের মোড়ক দেখানো হয়েছে। আপনারা সেটার নাম দেখবেন এবং সবশেষ একটা ইংরেজি একটা বই ছাপা হয়েছে। সেটাও বাংলা সংস্করণ আপনারা পেয়ে যাবেন। আমার ধারণা এই বইমেলার আগেই আমি বোধহয় সেটা আমি হয়ে যাবে। আমি একটু বলছি। এটা হলো আমার হুম, সোলজার্স ডেথ। জি, এটা আমার ১ম বই লেখা। এটা আমি পাকিস্তান থেকে কিভাবে পালায় আসি এবং কি যুদ্ধ করি, এগুলা সব এটার মধ্যে কাহিনী আছে। এটার বাংলা সংস্করণ শীঘ্রই বের হচ্ছে ঢাকায়। আর এই এটা হলো সোলজার অ্যান্ড দ্য ওয়ার উইদিন, এটাই ১৫ই আগস্টের কাহিনী এর মধ্যে আছে। এটার বাংলা সংস্করণ অলরেডি বেরিয়েছে। এটা হলো রাশেদ চৌধুরী ১৯৭৫ মানে অগাস্ট বিপ্লবের বিপ্লবের না বলা বলা কথা। কথা। এটা তুমি দেখেছো। আরো আমার লেখা আরো অনেক বই-টই আছে। তোমার ভিডিওতে আমি দেখেছি। ইনফেক্ট জি। এখানে আমি ভাবছিলাম এগুলা দেখাবো, কিন্তু ক্যামেরাটা এখানে আমি না, দেখাতে পারছি না। সমস্যা নাই স্যার। হ্যাঁ, তো ওই আচ্ছা, বইগুলো নিয়ে আমরা প্রয়োজনে আরো প্রোগ্রামও করতে পারবো। এর বাইরেও আপনারা যদি নাকি মানে বিএনপির লোকজনের কাছ থেকে আপনার ইতিহাস জানার দরকার নাই, কিংবা ১৫ই আগস্টের বিপ্লবী যারা ছিল তাদের কাছ থেকেও যদি শুনতে না চান, আওয়ামী লীগের লোকের কাছ থেকে তো শুনতে চান। এইটা আ হচ্ছে একটা বই। এইটা এইটা এটা এই এই এইটা হচ্ছে আপনার এই ইয়ের কি বলে, শারমিন আহমেদ আচ্ছা, এই লেখক বইটা আমার কাছেও আছে। একটা বই। এটা আমার কাছেও আমার আছে। ফাঁসি চাই, সেও শেখ মুজিবের পরিবারের মানুষ। এ এটা একটা বই। এক্সাক্টলি। রাজনীতির ৩ কাল, মিজানুর রহমান চৌধুরী, এটা একটা বই। মইদুল হাসান, মূলধারা ৭১। তারপরে আমার দেখা রাজনীতির ৫০ বছর, এটা আবুল মনসুর আহমেদ, আবুল বসর আহমদ, আওয়ামী লীগের লোক। তারপরে বাংলাদেশ গণ এই যে বাংলাদেশ গণপরিষদ বিতর্ক, গণপরিষদ বিতর্ক। অনেক ইতিহাস জানতে ইয়েস, পারবেন। জি। তারপরে সবচাইতে খুব এই শেখ মুজিবের যেই শাসনকাল, এটার সবচেয়ে ভালো সিনারিও পাবেন হচ্ছে এই যে এইটা। জাসদের উত্থান পতন, অস্থির সময় রাজনীতি। আচ্ছা, মহিউদ্দিন আহমেদের যে লেখা, এটাতে পাবেন অনেক সুন্দর আচ্ছা, লেখালেখি। আমি আমি একটু ক্লারিফিকেশন একটু করতে চাই। তোমার ভিডিওতে জি, তুমি বলেছো যে আমার কতগুলা বই আছে সেগুলা দেখাইছো। তার মধ্যে জিয়াউর রহমান এবং আ মানে খালেদা জিয়ার উপরে আমরা বলি, ওটা কিন্তু আমি একাকী লিখি নাই। বিশেষ করে জিয়াউর রহমান, খালেদা জিয়া আরো ৬-৭ টা বই আমরা লিখেছি কয়েকজন মিলে যৌথ প্রযোজনায়। তার মধ্যে জগলুল হোসেন আছেন, আমি আছি, আর কানাডা প্রবাসী জালাল খান আছেন। জালাল খানই মূলত এগুলার প্রকাশনা এবং কোঅর্ডিনেশন এর দায়িত্ব উনি উনি করেছেন। অতএব ওই
শেষের দিকের বইগুলো আমার নয়, তা আমার নিজেরই ৬-৭টা বই নিজেরই পাবলিশ করা আছে। ফ্যাক্টস নট ফিকশন, এ সোলজার্স ডেট, মানে ভিলেজ বয় টু এক্সিডেন্টাল সোলজার, তারপরে আরো কত আমি লেখালেখি করি, সেগুলো নিয়ে আমার আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, চেহারার কথা বলছে, আমি আসল রাশেদ কিনা বা আসল ডালিম কিনা। শেখ হাসিনা আমার যেই ছবি দেখিয়ে আমাকে জনপ্রিয় করেছে, সে আমার 40 বছরের আগের একটা ছবি, সুন্দর দেখতে, সেটা দিয়ে সারা বাংলাদেশে আমাকে পরিচিত করেছে, আমাকে ইনফ্যাক্ট ফেমাস করেছে। আই ওয়াজ মেড এ সেলিব্রিটি। কারণ আজকাল বাংলাদেশে ঘরে ঘরে গ্রামে গঞ্জে সবার টেলিভিশন আছে, সবাই দেখে। অগাস্ট মাস আসলে 2টা ছবি দেখে, শেখ মুজিবের ছবি আর রাশেদ চৌধুরীর ছবি। আর বাকিদের ব্যাপারে জানে না কে কোথায় আছে। আবার নূরের ব্যাপারে কানাডা থেকে বলছে তারা তাকে দেবে না, অতএব রাশেদ চৌধুরীর পেছনে আছে। রাশেদ চৌধুরীর পেছনে গত 20 বছর থেকে রাশেদ চৌধুরী ঢোল পিটতে 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 রাশেদ চৌধুরীকে বিখ্যাত বানাচ্ছে। আমার পুরানো একটা ছবি, সেই ছবির সাথে এই রাশেদ চৌধুরীর কোনো মিল নাই। আমার বয়স এখন 78 বয়স। এই বয়সে তবু আমি মনে করি আল্লাহ আমাকে তোমাদের সবাই দোয়ায়, যত সব সুহানুদ্দয় আছে সবাই দোয়ায় আল্লাহ ভালোই রেখেছেন। এখন মোটামুটি ডেইলি এক্সারসাইজ করি, ডেইলি জিমে যাই, যতটুকু সম্ভব নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। সে তোমার কথা সূত্র ধরে এখনো মনে করে দেশের জন্য আমরা এখন অনেক কিছু করতে পারি, করার যোগ্যতা রাখি। সরকারের মাধ্যমে, সরকারের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে হোক, যেখানে হোক, এখনো বাকি যে কটা দিন আছে দেশের জন্য কিছু করে যাওয়ার ইচ্ছা রাখি। যাই হোক, আওয়ামী লীগের লোকজনকে বলবো আপনারা এই ইতিহাস দেখা, শেখা এবং আমি বলি আওয়ামী লীগের রোগরাই যারা বেশি দেখ তাদের জন্য আমি এটা বলতে চাই। বুঝার সাথে সাথে, এগুলো বুঝার দেখার সাথে সাথে একটা জিনিস শুধু জাস্ট একটা মানে হিউম্যান বিং হিসাবে একটা জিনিস চিন্তা করবেন যে এই দেশে শেখ মুজিবুর রহমান, অনেকে বলে থাকেন যে সেনাবাহিনীর ভয়ে বোধহয় শেখ মুজিবের পাশে কেউ যাইতে পারে নাই, ওনার লাশ ইয়ে করতে পারে নাই। জিয়াউর রহমানকেও কিন্তু সেনাবাহিনী হত্যা করেছিল। জিয়াউর রহমানকে হত্যা করার পরে এই দেশে জিয়াউর রহমানের পরিবার পালায় যায় নাই। ইভেন জিয়াউর রহমানের যে মন্ত্রিসভা ছিল, জিয়াউর রহমানের যে প্রধানমন্ত্রী ছিল, তিনিই প্রধানমন্ত্রী ছিলেন। তো জিয়াউর রহমানের যেই জানাজায় খিচুড়ি রান্না করে মানুষকে খেতে দেয়া লাগে নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বৃহৎ একজন প্রেসিডেন্ট হিসাবে সবচেয়ে বড় জানাজার ইয়ে হয়েছিল, জামায়াত 20 লক্ষ লোক। অতএব এগুলো দেখে একটু চিন্তা করেন, মানে খালি তর্ক করেন না, আওয়ামী লীগের কথা শুনে তর্ক না করে একটু চিন্তা করেন। আর আমারে দেখলে কষ্ট লাগে না? ওই যে ওনাদের চশমা দেখে, আমার কালো চশমা নাই দেখে আমি পড়তে পারি নাই। কালো চশমা থাকলে স্যারের মতো আমিও একটা লাগাইতাম, যাতে কষ্ট করে বেশি করে লাগাইতে। আমার পাওয়ার গ্লাস আছে, আমার পাজলে আমি চোখে পানি, কিন্তু ক্যাটারাক্টের পরে ওনা চোখে না লাগে স্যার, না, এটা কিন্তু ঠিক আছে এখনো তো আমি স্যার, এটা পড়তে এটা পারতেছি ঠিক না। আছে স্যার। আমি তো আপনারা অসুবিধা যদি আছে আমার। আমার আমার ইচ্ছা ছিল আপনার চুলে জেল টেল দিয়া করে তারপরে না, একে তো বয়স হয়েছে, মাথায় আরো চুল কষ্ট কম, হয় স্যার। যা আছে সব সাদা। দেখো না দাড়ি ওদের কয়টা আছে, ওদের সব সাদা। ওদের কলিজা পোড়া গন্ধ আপনি ইন্ডিয়া থেকে এখানে পাইতেন স্যার। বুঝছেন? ওদের যে কষ্ট, এই কষ্টটা পাইতেন। এই কষ্ট দেওয়া দরকার আছে। এই দেশে আমরা অনেক কিছু দেখেছি। হাসাহাসি করছি, এটা মনে করেন না যে ফানের বিষয়। আপনারা আমাদের নিজেদের চোখে, আমি নিজে জেলখানার জেল গেটে দাঁড়িয়ে থেকে দেখেছি। এই আলী হাসান মোহাম্মদ মুজাহিদের লাশ যখন, বিশেষ করে কাদের মোল্লার লাশটা যখন নিয়ে যায়, সেখানে কি করা হয়েছে? তারা মানুষ না? এগুলা জুডিশিয়াল তারা মার্ডার। মানুষ না? এগুলা তারা জুডিশিয়াল আসলে এই মার্ডার। অপরাধগুলো করেছে। মনে করেন অপরাধ করেছে। লাশের উপরেও জুতা মারতে হবে? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দাঁড় করায় তারপরে তাদেরকে দিয়ে মিষ্টি বিতরণ করিয়েছেন। এই বাংলাদেশ আমরা দেখিয়েছি। তো আমাদের আপনাদের এই মৃত্যু নিয়ে উল্লাস করতে সমস্যা নাই তো, এগুলো আপনারা শিখেছেন। বাংলাদেশে বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, কোনদিন শেখ মুজিব সম্পর্কে বাজে কথা কোনো ইতিহাস বই কোনো জায়গায় লেখে নাই। আপনারা এটা শুরু করেছেন। ওটা ছিল দণ্ডনীয় অপরাধ। আপনারা মুজিবের সেটা বিরুদ্ধে শুরু বলা, করেছেন। শেখ পরিবারের বিরুদ্ধে বলা, ইন্ডিয়ার বিরুদ্ধে বলা জি। দণ্ডনীয় অপরাধ। তো আপনারা সেটা শুরু করেছেন মৃত মানুষকে নিয়ে তারপরে সমালোচনা করা। এখন আমরা করলে আপনাদের কষ্ট লাগে। কষ্ট লাগলে কিছু করার নাই। আমি জানি আমারে যদি আপনারা সুযোগ মতো পান, ছিঁড়া ফেলবেন, খায়া ফেলবেন। আমি আপনাদের হাতে মরতে চাই। আমি মনে করি সেটা আমার জন্য শহীদের মর্যাদা হবে। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি ইনশাআল্লাহ, মাচ। ইনশাআল্লাহ আমি এরপরে জি। শেষে আমি আমার সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দতে আমার সালাম। আপনারা এতক্ষণ কষ্ট ধরে আমার কথা শুনেছেন, আমার বকবক শুনেছেন, তার জন্য অনেক কৃতজ্ঞ। ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। স্যার আপনাকে মাঝে মধ্যেই স্যার আমাদের
জনগণের সামনে চাই আপনার মূল্যবান এখন বক্তব্য। যেহেতু শুরু করছি, জি, আগামী তো আসবো আশা করি। ইনশাআল্লাহ, আমার ইনশাআল্লাহ। আমার প্রশ্ন, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটা কিন্তু প্রথমে বলতে ভুলে গেছি, আমি যা কিছু বলবো সত্য বলবো, সত্য বলেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো সন্দিগ্ধ, প্রশ্ন করুন ইলিয়াসের মাধ্যমে না জানান। আগামীতে স্যার, কোনো একটা অনুষ্ঠানে আমি প্রশ্ন আপনি করব। আমাকে এই কথাটাই বলেছেন যে ইউ আর ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন। আপনি আমাকে ইয়েস, এই কথাটা ইয়েস। বলেছিলেন এবং আ তবে আমি সব জানতা মনে করি না। আর আমি 100% সঠিকও মনে করি না। আমার ভুল ধরিয়ে দেন, আমার কোথায় কোনো অন্যায় হলে বলে দেন। না, আমি আমি I'll স্যার be too ফেসবুকে এই happy to প্রশ্নটা answer that. করেছিলাম। কালকে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাবেন। সেখানে মোটামুটি আমি যে কোয়েশ্চেন গুলো আপনাকে লিখেছিলাম আমি নিজে, সেই কোয়েশ্চেন গুলোর সাথে দর্শকের কোয়েশ্চেন সবই মিল আছে। শুধু একটা কোয়েশ্চেন আমি বাড়তি করেছি আজকে। সেটা হচ্ছে যে জামায়াত ইসলামের লোকজন মুক্তিযুদ্ধের সময় নাকি মানুষের ঘরে, ঘরে গিয়ে ধর্ষণ করেছে, এই করেছে। এই ধরনের অভিযোগ আওয়ামী লীগ গেল ১৫ বছর আমি শুনিয়েছে আমি আমাদের। বলেছি এটা হলো এটা মানে আওয়ামীদের প্রচারিত কাহিনী থেকে আমি যা জেনেছি। আমি নিজে সেই থেকে কোনো কিছু দিয়েছেন। জানার সুযোগ হয়নি। জি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আশা করি যে ৭৫ এর যে বীর সৈনিক, সূর্য সন্তান, যারা এতদিন হীনমন্যতা নিয়ে বাইরে বের হতে হতো, তারা বীরের মতো আমাদের সামনে আসবে, কথা বলবে। ইতিহাস আমরা তাদের কাছ থেকে জানব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।